যাচ্ছে সেদিকে কোনো হুঁশ নেই। সব কিছু ভালোই চলছে, তবুও কেন যেন এক অদ্ভুত অস্থিরতা ক্রমাগত ওর মনকে কুরে কুরে খাচ্ছিল। আরে ভাই, চা হয়েছে? নাকি চা বাগানে গিয়ে পাতা তুলতে গেছো চা করার জন্য? বাইরে থেকে প্রকাশের সেই চেনা হাস্যরস মেশানো কথাটা শুনে অঞ্জনা নিজের তন্দ্রা থেকে বেরিয়ে এলো। অন্য কোনো দিন হলে সেও পাল্টা মজার উত্তর দিত, না এখনো গাছ লাগাচ্ছি, গাছ বড় হয়ে গেলে পাতা তুলে তারপর চা বানাবো। কিন্তু আজ অঞ্জনা চুপচাপ কাপগুলোতে চা ঢালল। কখন থেকে যে চোখের কোণে হালকা জল জমেছিল তাও নিজেও বুঝতে পারেনি। আঁচল দিয়ে চোখের জল মুছে নিয়ে চায়ের কাপ আর বিস্কুট ট্রেতে সাজিয়ে অঞ্জনা বৈঠকখানার ঘরে এসে দাঁড়ালো। এই দেখো, কার্ডওয়ালা কার্ডের কয়েকটা ডিজাইন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, এর মধ্যে যদি পছন্দ হয়ে যায় তো ঠিক আছে, না হলে আমার মনে হয় ওর দোকানে গিয়েই পছন্দ করাটা ভালো হবে। তোমার কি মত? প্রকাশ মোবাইলে কার্ডের ডিজাইনগুলো দেখে অঞ্জনাকে জিজ্ঞাসা করলো, কার্ড ছাপানোর এত তাড়াহুড়োই বা কিসের? এখনও তো বিয়ের 2 মাস বাকি। অঞ্জনা বলে, আরে এখন তো শুধু পছন্দ করতেই 4-5 দিন কেটে যাবে, তারপর ছাপা হবে, সেইগুলো পাঠানো হবে আত্মীয় স্বজন, আর পাড়ায় তো বাড়ি বাড়ি কার্ড বিলি করতে 1 মাস কীভাবে কেটে যাবে টেরই পাওয়া যাবে না। বিয়েতে 1000 রকমের কাজ থাকে, সময় মতো সব কিছু হয়ে গেলেই ভালো। প্রকাশ বলল, ঠিকই বলেছ, এই দুটো কার্ড দেখতে ভালো লাগছে, তবে আমার মনে হয় দোকানে গিয়ে নিজের চোখে দেখে এলে আরও ভালো হবে। অঞ্জনা সম্মতি জানায়, তাহলে একটা কাজ করো, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, কার্ডের কাজটা আজকেই সেরে ফেলি। 15 দিন পর মামুনি চলে আসবে, এখন তো ওর সঙ্গে সময় কাটাতেই মন চাইবে। ও আসার আগে বাইরের কাজগুলো মিটিয়ে ফেলি, যাতে বিয়ের আগে অন্তত কয়েকটা দিন মেয়ের সঙ্গে নিশ্চিন্তে থাকতে পারি। মেয়ের কথা মনে পড়তেই প্রকাশের গলা ভারী হয়ে এলো। মেয়ের জন্য তার মন আবেগে ভরে উঠল। ঠিক আছে, আমি এখনই তৈরি হয়ে আসছি, তুমিও প্যান্ট শার্টটা বদলে নাও। অঞ্জনা প্রকাশের হাতে আলতো করে হাত বুলিয়ে বলল। কার্ড পছন্দ করতে 1.5 ঘন্টারও বেশি সময় লেগে গেল। ছেলে বৌমা ঈশা, অনুরাগ আর আরুষিকে ভিডিও কল করে কার্ডের ডিজাইন পছন্দ করানো মোটেই সহজ ছিল না। কখনো নেটওয়ার্ক খারাপ হয়ে যাচ্ছিল, আবার কোনো কার্ড ঈশার পছন্দ হলে অনুরাগ সেটা বাতিল করে দিচ্ছিল, অনুরাগের পছন্দ হলে ঈশার আরুষি না করে দিচ্ছিল। অনেক কষ্টে শেষ পর্যন্ত একটা কার্ড নিয়ে কোনো মতে সবার সম্মতি পাওয়া গেল। প্রকাশ প্রিন্টারকে 1-2 দিনের মধ্যে কার্ডের অর্ডার দিয়ে দেওয়ার কথা বলে কিছু অগ্রিম টাকা দিল। তারপর দুজন সেখান থেকে বেরিয়ে এসে পথে ছোটোখাটো যে জিনিসগুলো মনে পড়ছিল অঞ্জনা সেগুলো কিনে নিচ্ছিল। শেষে কফি হাউসে ফিশ ফ্রাই খেয়ে দুজনে রাত 10:30টায় বাড়ি ফেরে। প্রকাশ লক্ষ্য করছিল অঞ্জনা দিন দিন আরও বিষণ্ণ আর অন্য মনস্ক হয়ে যাচ্ছে। প্রকাশ ভাবছিল মেয়ের বিয়ের কথা ভেবেই হয়তো অঞ্জনা মন মরা হয়ে আছে, কিন্তু পড়াশোনার কারণে ছেলেমেয়েরা 12 ক্লাসের পর আর একসঙ্গে থাকতেই বা কতটা পারে। অনুরাগ তো গ্র্যাজুয়েশনও বাইরে থেকেই করেছিল। আরুষিকে অবশ্য অঞ্জনা বাইরে যেতে দেয়নি, ওকে এখান থেকে গ্র্যাজুয়েশন করিয়েছিল। কিন্তু MBA করতে আরুষি বেঙ্গালুর চলে গেল এবং সেখানেই চাকরি করতে শুরু করে। অনুরাগ তো আগে থেকেই হায়দ্রাবাদে ছিল। কি হয়েছে অঞ্জনা, এত মনমরা হয়ে আছো কেন? মেয়েকে তো একদিন বিদায় দিতেই হবে। আর আরুষি তো গত 3 বছর ধরেই বেঙ্গালুরুতে আছে। একদিক দিয়ে বলতে গেলে আজকাল পড়াশোনার চাকরির কারণে ছেলেমেয়েরা বিয়ের আগেই বাড়ি ছেড়ে চলে যায়। প্রকাশ অঞ্জনাকে সান্ত্বনা দেওয়ার মতো করে বলে, ঠিকই বলেছ তুমি। অঞ্জনা মৃদু হেসে স্বামীকে আশ্বস্ত করল এবং নিজের মনের অনুভূতিগুলোকে লুকিয়ে রাখে। বলতে পারল না কি ভয় নিয়ে সে মনে মনে লড়াই করছে, আর কোন আতঙ্কটা ওকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। ছোটোখাটো প্রস্তুতি করতে করতে কিভাবে যে 1 মাস কেটে গেল তা কেউ টেরই পেল না। প্রকাশ ক্যাটারার, হোটেল, হল, অতিথিদের উপহার সব কিছুর ব্যবস্থা করে ফেলেছিল। বাইরে থাকা সব অতিথিদের কার্ড কুরিয়ার করে পাঠিয়ে ফোনও করে দিয়েছিল। আরুষি বাড়ি ফিরে এলে তারা শুধু মেয়ের সঙ্গে নিশ্চিন্তে কিছুটা সময় কাটাতে চেয়েছিল। 1 মাস পর আরুষি বাড়ি ফিরে আসে। ও ওয়ার্ক ফ্রম হোমের অনুমতি নিয়ে এসেছিল আর পরের দিকে 15 দিনের ছুটিও নিয়েছিল।
ড্রয়িং রুমের এক কোণে আরুষি নিজের কাজ করার জন্য একটা টেবিল চেয়ার রেখে নিল। আরে মামুনি, তোর ঘরেই তো টেবিল চেয়ার সব আছে, এখানে কাজ করতে তোর অসুবিধা হবে তো? প্রকাশ বললেন। একটু অসুবিধা হবে না বাবা, এখানে বসে কাজ করলে কাজও করব আর তোমাদের দুজনকে সামনে দেখতে পাবো, আরুষি বাবার কাঁধে মাথা রেখে বলে। প্রকাশ মুচকি হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। মেয়েরা বাবা মায়ের প্রতি কতটা সংবেদনশীল হয়। সকাল 8:30 নাগাদ চা জলখাবার খেয়ে আরুষি ল্যাপটপ নিয়ে কাজ করতে বসে যেত। প্রকাশ তার সামনের সোফায় বসে চুপচাপ খবরের কাগজে পড়তে থাকতেন। অঞ্জনা সবজি কাটতে এসে সেখানে বসতো। তিনজনের মধ্যে হয়তো কোনো কথাবার্তা হতো না, কিন্তু তবু ওরা একসঙ্গে থাকতো। জলখাবার থেকে শুরু করে দুপুর রাতের খাবার সব কিছুই আরুষের পছন্দ অনুযায়ী তৈরি হতো। মেয়ে বাড়িতে ফিরে আসার পর অঞ্জনার মুখেও যেন সামান্য আনন্দের ছাপ ফুটে উঠতে শুরু করেছিল, কিন্তু যখনই সে একা কোনো কাজ করত তখনই হঠাৎ করে আবার দুশ্চিন্তায় ডুবে যেত। প্রকাশ বুঝতে পারত নিশ্চয়ই এমন কিছু একটা বিষয় আছে যা অঞ্জনাকে মনে মনে কষ্ট দিচ্ছে, কিন্তু জিজ্ঞাসা করলে অঞ্জনা এড়িয়ে যেত, বলতো এমন কোনো ব্যাপারই নেই। শনি রবিবার আরুষির ছুটি থাকে, তাই তিনজনে মিলে শপিং করতে বেরিয়ে পড়ে। গয়না জামা কাপড় কাজের যেন কোনো শেষ ছিল না। মেয়ের বিয়েতে প্রকাশ কোনো খামতি রাখতে চাইছিলেন না। তিনি চাননি আরুষির কোনো ইচ্ছাই অপূর্ণ থেকে যাক। মনে হচ্ছিল নিজের সমস্ত সঞ্চয় যেন তিনি মেয়ের জন্য উজাড় করে দিতে চান। অঞ্জনা আর আরুষি বাধা দিতে গেলে প্রকাশ হেসে বলতেন, আরে তোমরা দুজনে এত চিন্তা করছো কেন? কতটা খরচ করতে হবে সেটা আমি ভালোভাবেই জানি, আমি ততটাই খরচ করব। তোমরা শুধু যেটা পছন্দ হয় সেটা কিনে নাও, টাকার চিন্তা আমার ওপর ছেড়ে দাও। দুদিন যে কিভাবে কেনাকাটা করতে করতে কেটে যেত টেরই পাওয়া যেত না। তবুও কেনাকাটার তালিকা যেন কিছুতেই ছোট হচ্ছিল না। আরুষির শ্বশুরবাড়ি কলকাতাতেই ছিল। পরাগ যখন বিয়ের জন্য ছুটি নিয়ে বাড়ি এলো তখন আরুষির শাশুড়ি ওকে সঙ্গে করে বেনারসি শাড়ি আর গয়না পছন্দ করাতে নিয়ে গেলেন। এরপর বিয়ের বেনারসি আর শাড়ির ব্লাউজ সেলাই করানোর জন্য শুরু হলো আরও ছোটাছুটি। অঞ্জনার শরীর ক্লান্ত হয়ে যেত, কিন্তু তবুও উৎসাহের সঙ্গে সমস্ত কাজ করে যেত। খাবার দাবারের জন্য প্রকাশ জোর করে একজন রাঁধুনিও রেখে দিয়েছিল, কারণ এবার ছেলে বৌমাও আসতে চলেছিল। বিয়ের 15 দিন আগেই দুজনে চলে এলো। বাড়িটা যেন হঠাৎ করে পরিপূর্ণ হয়ে ওঠে। বিয়ের দিন যত এগিয়ে আসছে অঞ্জনার দুশ্চিন্তা আর দম বন্ধ করা অস্বস্তি ততই বেড়ে চলেছিল। নিজের মনের ভয়টুকু সে কাউকেই বলতে পারছে না। সারা জীবন যে ভয় আর আশঙ্কা ওকে নিজের জন্য তাড়িয়ে বেরিয়েছে, আজ সেই একই ভয় ও নিজের মেয়ের জন্য অনুভব করছিল। অঞ্জনা তখন খুব ছোট, যখন তার বড় পিসির বিয়ে হয়েছিল, কিন্তু তখনও সে সব কিছুই বুঝতো। দাদু তার বড় মেয়ের বিয়ে খুব ধুমধাম করে দিয়েছিলেন। 2 ছেলের পর প্রথম মেয়ে হওয়ায় বড় পিসি ছিলেন দাদুর বিশেষ আদরের। দাদু বিয়েতে জলের মতো টাকা খরচ করেছিলেন, কিন্তু বিয়ের মাত্র কয়েক মাস পর বড় পিসি বাপের বাড়ি ফিরে এসে জানিয়েছিলেন তার স্বামী আর শ্বশুরবাড়ির লোকজন তাকে খুব অত্যাচার করে। তার শরীরে সব সময় নীল নীল কালশিটে দাগ লেগে থাকতো। পিসি সব সময় কাকুতি মিনতি করে বলতেন যেন তাকে আর শ্বশুরবাড়িতে পাঠানো না হয়, কিন্তু দাদু ছোট 2 মেয়ের ভবিষ্যতের কথা মনে করিয়ে দিয়ে পিসিকে আবার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিতেন। তোকে যদি বাড়িতে রেখে দিই তাহলে তোর ছোট বোনেদের বিয়েতে কত বাধা আসবে জানিস? আমরা তো বিয়ে দিয়ে তোর প্রতি আমাদের দায়িত্ব পূরণ করে দিয়েছি, এখন তোর ভাগ্য তুই বুঝবি, এখন সেটাই তোর ঘর, তোকে সেখানেই মানিয়ে নিতে হবে। সম্পর্ক তো যে কোনো পরিস্থিতিতেই টিকিয়ে রাখতে হয়। অঞ্জনার সেই কথাগুলো আজও মনে ছিল, আর এই কথা ভেবে সে আজও খুব অবাক হতো যে মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া পর্যন্তই কি বাবা মায়ের দায়িত্ব? যেন মেয়ের বিয়ে দিয়ে একটা ঋণ শোধ করে হাত ছেড়ে ফেললেই দায়িত্ব শেষ। ঠাকুমা বাবা কাকারা কেউ কিছু বলতে পারতেন না। প্রতিবার বড় পিসিকে বোঝানো হতো সংসারে ছোটোখাটো ঝগড়াঝাটি তো হয়েই থাকে, তার জন্য কেউ কি আর সংসার ছেড়ে চলে যায়? আজও সেই দিনের কথা মনে পড়লে অঞ্জনা শিউরে উঠত, যেদিন ওর বড় পিসি দাদুর পা জড়িয়ে ধরে কাকুতি মিনতি করে বলেছিলেন, বাবা আমাকে ওখানে পাঠিও না, ওরা আমাকে মেরে ফেলবে, আমি তোমাদের বাড়ির ঝাড়ু পোছা বাসন মাজা সব কাজ করে দেবো, আমাকে একটা কোণে পড়ে থাকতে দাও। কিন্তু দাদু
তাকে আবার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। আর তার মাত্র 4 দিন পরেই পিসি আগুনে পুড়ে মারা গিয়েছিলেন। নাকি তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল তা কেউ কোনোদিন জানতে পারেনি। অঞ্জনার শিশু মনে এই ঘটনার গভীর প্রভাব পড়েছিল। বিয়ের পর কেন মেয়েদের জন্য বাবার বাড়ির দরজা বন্ধ হয়ে যায়? সে কি শুধু অতিথির মতো 4 দিনের জন্য বাপের বাড়িতে এসে আবার চলে গেলেই ভালো মেয়ে হয়ে থাকে? তার জন্য কি বাবার বাড়িতে ফিরে আসার দরজাগুলো সবসময় বন্ধ থাকে? অঞ্জনার যখন বিয়ে হয়েছিল তখন বছরের পর বছর ও এই ভয়েই বেঁচেছিল, যদি শ্বশুরবাড়িতে ওর সঙ্গে খারাপ ব্যবহার করা হয় তাহলে ও কোথায় যাবে? কত বছর ও শ্বশুরবাড়িতে মন খুলে স্বচ্ছন্দে থাকতে পারেনি, অথচ প্রকাশ এবং তার বাড়ির লোকজনেদের ব্যবহার ওর প্রতি খুবই ভালো ছিল। কি ভালোই না হতো যদি মেয়েকে বিয়ের সময় উপহার আর আশীর্বাদের পাশাপাশি বাবা মা এই আশ্বাসটুকুও দিতেন যে জীবনে কখনো তার কোনো প্রয়োজন হলে কিংবা সে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যে পড়ে গেলে বাবার বাড়ির দরজা সবসময় তার জন্য খোলা থাকবে, সে যখন ইচ্ছে ফিরে আসতে পারবে নিজের বাড়িতে। কিন্তু তা হয় না, আর অনেক সময় মেয়েরা চুপ করে সব কিছু সহ্য করে যায়। আজ অঞ্জনা নিজের মেয়ের জন্য সেই একই ভয় নিজের মনের মধ্যে অনুভব করছিল, কিন্তু কাউকে কিছু বলতে পারছিল না। ঈশা এসে যাওয়ায় অঞ্জনার দায়িত্বের অর্ধেকটাই যেন কমে গেল। সন্ধ্যায় আরুষিকে পার্লারে নিয়ে যাওয়া, ছোটোখাটো জিনিসপত্র কেনাকাটা করানো, উপহারের ওপর অতিথিদের নামের চিরকুট লাগানো, প্যাকিং করা, সব কিছু ঈশা করে দিল। সময় যেন ডানা মেলে উড়ে গেল, আর দেখতে দেখতে আরুষির বিয়ের দিনও এসে গেল। শহরের একটা নামী হোটেলে বিয়ের আয়োজন করা হয়েছিল। আরুষি বধূর সাজে সজ্জিত। অঞ্জনা মেয়ের ঘরে গিয়ে ঢুকলো। ঈশা আর আরুষির মামা মাসির মেয়েরা বাইরে চলে গেল। যে আরুষি গতকালও মায়ের কোলে খেলা করত, আজ সে নতুন জীবনে পা রাখার জন্য লাল বধূর সাজে সেজে বসে আছে। অঞ্জনা মেয়েকে জড়িয়ে ধরে নিজের পাশে বসায়। দেখ মা, তুই পড়াশোনা করেছিস, নিজের পায়ে দাঁড়িয়েছিস, পরাগও খুব ভালো ছেলে, ও তোকে সব সময় সুখে রাখবে। কিন্তু বলতে বলতে অঞ্জনা হঠাৎ থেমে গেল। কি মা, বলো না। আরুষি মায়ের কাঁধে মাথা রেখে বলল, তুই নিজে রোজগার করিস, আমি জানি তুই নিজের খেয়াল রাখতে পারিস, কিন্তু ঈশ্বর না করুন কখনো যদি কোনো খারাপ পরিস্থিতি আসে তাহলে নিজেকে কখনো একা ভাবিস না। তুই পরাগকে ভালোবেসে বিয়ে করছিস ঠিকই, কিন্তু আমরা সবাই তোর পাশে আছি, ভবিষ্যতেও থাকবো। সব উপহারের পাশাপাশি আমি তোকে আরও একটা ছোট্ট উপহার দিতে চাই, একটা আশ্বাসের উপহার। আমার মনের দরজা আর এই বাড়ির দরজা সব সময় তোর জন্য খোলা থাকবে। অঞ্জনা চোখের জলে ভরা কণ্ঠে বলে, কারণ সম্পর্কের চেয়েও জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা মোটেও ছোট কোনো উপহার নয় মা, বরং যে কোনো মেয়ের জন্য এটাই সবচেয়ে বড় উপহার। তুমি জানো না তোমার এই উপহার, এই আশ্বাস আমাকে কতটা আত্মবিশ্বাসী আর নিশ্চিন্ত করে দিল। এখন আমি জানি আমার অন্তত একটা বাড়ি সবসময় থাকবে। থ্যাংক ইউ মা, আমাকে আজ জীবনের সবচেয়ে বড় উপহারটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আরও সেই মায়ের কাঁধে মাথা রেখে মাকে জড়িয়ে ধরে। আর মা, আমি কখনো যদি অনুরাগের সঙ্গে আমার ঝগড়া হয় তখন? ঈশা কখন যে ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছিল কেউ টেরই পায়নি। আরে তুইও তো আমার বৌমা নস, তুই আমার মেয়ে, তোর জন্যও আমার বাড়ির দরজা আর মনের দরজা সব সময় খোলা থাকবে। অঞ্জনা হেসে ঈশাকেও নিজের বাহুডোরে টেনে নিল। আর আরুষি, মায়ের মতো আমারও মনের দরজা আর বাড়ির দরজাও সবসময় তোমার জন্য খোলা থাকবে, ঈশা বলে। তিনজনের চোখেই জল ছিল, তবে সেই জল ছিল বিশ্বাস, ভালোবাসা আর আশ্বাসের, আনন্দের জল। এই আনন্দের যে একে অপরের জন্য তাদের মনের একটি দরজা চিরকাল খোলা থাকবে। গল্পের সমাপ্তি এখানেই।